হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হতে চলেছে ইউজিসি নেটের পেপার 1-এর ওপরে। এবং পেপার 1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন, সেটা হচ্ছে 8th ইউনিটে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সেটার ওপরে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এবং স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই টপিকের ওপরে আইসিটির যে ডেফিনেশন রয়েছে, তার কী কী ফিচার্স রয়েছে এবং ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটারের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে বা কীভাবে আস্তে আস্তে আজকে যে আমরা ল্যাপটপ বা কম্পিউটার ছোট ফর্মে দেখতে পাচ্ছি, কিভাবে সেগুলো এসেছে এবং কি মানে কত রকম টাইপের কম্পিউটার আছে, এই সমস্ত কিছু নিয়ে একটা ইন ডিটেল ডিসকাশন করতে আজকে আমি চলে এসেছি। লাস্ট যে সেশনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল ইকোনমিক্সের বেসিক কনসেপ্টের ওপরে। তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা আমাকে পার্সোনালি অনেকেই জানিয়েছো। তো যাদের ভালো লাগছে তারা যদি অন্য কারোর হেল্প হবে মনে হয় ওই ভিডিওটা দেখে, তাহলে প্লিজ তাদের সাথে শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর তোমরা আরও কী কী দেখতে চাইছো, জানতে চাইছো, সেগুলো জানানোর জন্য আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি মনে হয় চ্যানেলটিকে ভালো লাগছে, পাশে থাকতে ইচ্ছে হয়, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলে যেও না। আজকের সেশনটাকে শুরু করি। চলো, প্রথমেই আমরা দেখব যে আইসিটির ডেফিনেশনটা কি রয়েছে। আইসিটি বলতে আমরা কি বুঝি? আইসিটি কথাটার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বুঝতে পারছো একটা জিনিস, যে আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তার মানে আইসিটি কিন্তু এই দুটো টেকনোলজির সংমিশ্রণে তৈরি হয়েছে। মানে ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজির কম্বিনেশনে তৈরি হয়েছে আইসিটি অর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা তো আমি খুবই ছোট করে বললাম। এবার আমরা চলে যাব ইনফরমেশন টেকনোলজি বলতে কি বোঝায়, এবং তারপরে আমরা দেখব কমিউনিকেশন টেকনোলজি কি, অ্যান্ড দেন আমরা আসব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে। সো চলো আমরা দেখি হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি বলতে কি বোঝায়? ইনফরমেশন টেকনোলজির মধ্যে ইনক্লুড করা হয়েছে এমন কিছু কিছু টেকনোলজি, যেই টেকনোলজিগুলোকে আমরা ইউজ করেছি ডেটা কালেক্টিং করতে, ডেটা প্রসেস করতে, ডেটা ম্যানিপুলেট করতে, স্টোর করতে বা প্রোটেক্ট করতে। তো একটা ডেটাকে আমি কালেক্ট থেকে আমি যখন প্রোটেক্ট অবধি, এই যে একটা পর্যায়ে করে বা একটা স্টেপ ওয়াইজ তো আসে। ফার্স্টে আমরা কালেক্ট করি, দেন আমরা প্রসেস করি, তারপরে আমরা ম্যানিপুলেটস করে স্টোর করে ডেটাটাকে প্রোটেক্ট করি। এই পুরো প্রসেসটাকে যেই সমস্ত টেকনোলজি হ্যান্ডেল করতে সাহায্য করে, সেই টেকনোলজিকেই আমরা বলে থাকি ইনফরমেশন টেকনোলজি। কারণ ইনফরমেশন মানেই হচ্ছে ডেটা, এবং ডেটা নিয়ে যে কাজগুলো করা হচ্ছে বা যে টেকনোলজি ডেটাগুলোকে হ্যান্ডেল করছে, সেই জন্য আমরা ওই টেকনোলজিটাকে বলছি ইনফরমেশন টেকনোলজি। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাচ্ছি এর যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি বলতে আমরা কি বুঝি। Communication technology basically refers to the use of technology for telecommunication, broadcasting media, audio-visual processing, and for transmitting information through wired or wireless networks. মানে ইনফরমেশন টেকনোলজি হচ্ছে শুধুমাত্র ডেটা প্রসেসিং, ডেটা হ্যান্ডলিং, এগুলো নিয়ে কাজ করছে। কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে যে এমন কিছু কিছু টেকনোলজি রয়েছে যেগুলো ওই যে ডেটাগুলো, ওই যে প্রসেসড ইনফরমেশনসগুলোকে একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করছে যে টেকনোলজি, তাকে আমরা বলছি ছোট কথায় কমিউনিকেশন টেকনোলজি। সেটা অডিও প্রসেসিংয়ে হতে পারে, অডিও ভিজুয়াল হতে পারে, শুধু ভিজুয়াল হতে পারে, টেলিকমিউনিকেশন হতে পারে, বিভিন্ন ধরনের ব্রডকাস্টিং মিডিয়া রয়েছে সেটার মাধ্যমে হতে পারে, এবং এছাড়াও এটা ওয়্যারলেসও হয়, এয়ারডও হয়। তো এই এই যে প্রসেস ডেটাগুলোকে আমি কালেক্ট করে রেখেছি, সেগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে টেকনোলজি আমাদেরকে হেল্প করছে, সেই টেকনোলজির নাম হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। এবং তোমরা সকলেই জানো যে এই কমিউনিকেশন টেকনোলজির ওপরে বেস করেই কিন্তু আমরা ডিফারেন্ট টাইপসের যে চ্যাট করি, ভয়েস কল, ভিডিও কল, সমস্ত কিছু আমরা একটা দেশের বিভিন্ন প্রান্তে বসে বিভিন্ন প্রান্তের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে এই কমিউনিকেশন টেকনোলজির জন্যে। এই টেকনোলজি কিন্তু এই বিশাল বড় যে ওয়ার্ল্ডটা, সেটাকে একটা হাতের মুঠোয় করে নিয়ে এসেছে। এবং আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি মানে হচ্ছে
যে এটা এমন একটা টেকনোলজি, সেটা দুটো ধরনের টেকনোলজিরই সংমিশ্রণ। মানে আমি এই টেকনোলজিটাকে দিয়ে ডেটা যেরকম কালেক্ট করতে পারবো, স্টোর করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, প্রসেস করতে পারবো, প্রোটেক্ট করতে পারবো, এবং আমি এই টেকনোলজিটার সাহায্যেই আমি কম্পিউটারের থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে, নেটওয়ার্কসের থ্রুতে সেগুলোকে সবার সাথে শেয়ারও করতে পারবো। সো শেয়ারিংয়ের পার্টটা করতো কমিউনিকেশন টেকনোলজি, আর ইনফরমেশন টেকনোলজি হচ্ছে কালেকশানের, এই স্টোরিংয়ের পার্টটা করতো। তো দুটোকে মিলে গিয়ে যেই টেকনোলজিটা আমাদেরকে হেল্প করছে, সেই টেকনোলজিটার নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আশা করি বোঝা গেল। এবং দেখো, আজকে আমরা যে অনলাইন শপিং করি, নেট ব্যাংকিং করি, বিভিন্ন ধরনের অনলাইন অ্যাক্সেসগুলোকে আমরা অ্যাভেল করছি, বাড়ি থেকে বসে আজকে আমরা কাজ করছি, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সার্ভিস সবটা অনলাইনে হয়ে যাচ্ছে। শুধুমাত্র সেটা পসিবল হচ্ছে কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির জন্যই। কিছুদিন আগে অবধিও এগুলো আমরা করতে পারতাম না, এখন সেগুলো হাতের মুঠোয় এসে গেছে, এখন সেগুলো খুব সহজ হয়ে গেছে বিকজ অফ আইসিটি। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা চলে যাব আজকের সেশনটা। সত্যি কথা বলছি, খুবই সহজ একটা সেশন। দেখো, কম্পিউটার সম্পর্কে তোমাদের একটা বেসিক নলেজ তো প্রত্যেকের আছে, বেসিক কেন, অনেক বেশি বেশি নলেজ আছে, কিন্তু এখানে একটু থিওরিটিক্যাল পার্টগুলো আমাদের জানা উচিত। কারণ বিভিন্ন ধরনের এই থিওরিটিক্যাল পোর্শনগুলো থেকেই এক্সামগুলোতে যেহেতু মানে কোশ্চেন আসে, এবং তুমি যদি এগুলোকে একটু থরলি জেনে রাখো, তাহলে ওই শর্ট টাইমের মধ্যে অতগুলো কোশ্চেনের অ্যান্সার তো তোমাদেরকে করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়, এবং এটা ভীষণই সহজ একটা পোর্শন। আইসিটির এই ইউনিটটার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেগুলো আমি একটা একটা করে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বেসিক কনসেপ্টটা যদি আমি না বলি, বেসিক জিনিসগুলো যদি আমি না বলি, তাহলে আমার মানে যে ভিডিওসগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, সেগুলো হয়তো একটু খাপছাড়া হয়ে যেতে পারে। তো তার জন্যই আজকের সেশনটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেশন অন আইসিটি অর 8th ইউনিট যেটা রয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আজকের সেশনটা ভীষণই সোজা, ভীষণই ইজি। চলো দেখে নেওয়া যাক ফিচার্সগুলো কী কী রয়েছে। আইসিটি তো সকলেই বুঝতে পারলে। ফার্স্ট যে ফিচার্সটা আমরা দেখতে পাচ্ছি, ট্রান্সফর্মিং দ্য সোসাইটি। আইসিটি কিন্তু বেসিক্যালি ট্রান্সফর্ম করেছে আমাদের সোসাইটিটাকে ডিজিটাল ওয়ানে। মানে আমরা যে ডিজিটালি আজকে সমস্ত কাজ করতে পারছি, সেইটা পসিবল কিন্তু হয়েছে একমাত্র আইসিটির জন্য। আজকে আমরা ইন্ডিয়াতে বসে ইউএসের কোনো কাজ করতে পারছি, আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা ট্রান্স মানে একজনের একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠাতে পারছি ফোন, ইন্টারনেট, নেটওয়ার্ক ইউজ করে, শুধুমাত্র কিন্তু আইসিটির জন্য। এবং আইসিটি অবভিয়াসলি প্রচণ্ডভাবেই ইম্পর্ট্যান্ট এবং একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে আমাদের প্রত্যেক দিনের জীবনে। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাজারে যাই, সেখানে গিয়েও কিন্তু আমরা গুগল পে ইউজ করি। আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই ভেন্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছি বিকজ অফ আইসিটি রয়েছে। আইসিটি না থাকলে কিন্তু এটা পসিবল হতো না। নেক্সট আসছে স্পিড। অবভিয়াসলি আমরা যদি আমি যেই এক্সাম্পলটা তোমাদেরকে দিলাম, যে আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দিলাম, যে আমি আমার ব্যাংকের থেকে ভেন্ডারের ব্যাংকে টাকা ট্রান্সফার করছি, সেটা কত কম সময়ে হচ্ছে, তাই তো? তো আইসিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে স্পিড। মানে হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হচ্ছে। আজকে আমি বিদেশের কোনো ইনফরমেশান বলো, কোনো লেটার্স বলো, কোনো নাম্বার বলো, আমি ফিউ সেকেন্ডসে আরেকজনকে পাঠিয়ে দিতে পারছি, সে দেশের বা দেশের বাইরে যেখানেই বসে থাকুক না কেন, সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করছে না। সেখানে আমি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, চ্যাটে কথা বলতে পারছি, ভয়েস কলে কথা বলতে পারছি, ভিডিও কলে কথা বলতে পারছি, কিন্তু সেটা একেবারেই খুব কম সময়ের মধ্যে। তো সেই জন্যই স্পিড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ আইসিটি। নেক্সট আমরা চলে আসছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আইসিটি হ্যাজ অলসো গিভেন নিউ ডাইমেনশন টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা সবথেকে প্রয়োজন, সেটা হচ্ছে ডেটাগুলোকে রেকর্ডে রাখা, সেটাকে অ্যানালাইজ করা, ম্যানিপুলেট করা, সর্ট করা, এবং সেগুলোকে মানুষের সামনে প্রয়োজন অনুযায়ী সেগুলোকে প্রেজেন্ট করা। তো এই কাজটা অনেক কম সময়ে আমাদেরকে করে দিচ্ছে আইসিটি। তো আমার মনে হয় অনলাইন যত রকমের প্ল্যাটফর্মস রয়েছে, সেখানে আমরা কমিউনিকেট করতে পারছি,
রিসার্চের যে ফাইন্ডিংসগুলো আমাদের দরকার সেগুলোকে খুব ইজিলি আমরা বার করে নিতে পারছি। একটা রিসার্চের জন্য আমাদের যে ধরনের ডেটার প্রয়োজন আছে, আমরা যদি গুগলে দিই, আমরা খুব সহজেই তার উপরে সমস্ত রকম ডিটেইল আমরা সব কিছু পেয়ে যাব। তো অবভিয়াসলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আইসিটির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে ভার্সেটিলিটি অ্যান্ড প্রিসিশন। দেখো, আইসিটি ইজ অলসো নোন ফর ইটস অ্যাবিলিটি পারফর্ম মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম ইনস্ট্যান্স। মানে একজন মানুষ তো একই সাথে অনেকগুলো কাজ করতে পারে না, কিন্তু আইসিটির এমনই ক্ষমতা রয়েছে, সে কিন্তু একই সাথে অনেকগুলো কাজকে পারফর্ম করতে পারে। সে একটা ইন্টারনেট বা নেটওয়ার্কসকে কাজে লাগিয়ে তুমি যখন কিছু খেলছো, তুমি তার একই সাথে তুমি এক্সেল শিটে কাজ করতে পারছো, একই সাথে তুমি কোনো ফাইল, তোমার কোনো রিসার্চের কোনো কিছু ডাউনলোড করতে পারছো, একই সাথে তুমি তোমার যেই ফাইন্ডিংসগুলো পেয়েছো সেগুলোকে আদার্স একটা কোনো কী বলবো, একটা ফোল্ডার বা একটা পেন ড্রাইভ, সেটাকে ট্রান্সফার করে রাখতে পারছো। এই সমস্ত কাজগুলো কিন্তু তুমি একই সময়ে করছো। তুমি কারোর সাথে ফোনে কথা বলছো, তুমি ডেটা ট্রান্সফার করছো, তুমি এক্সেলে কাজ করছো, তুমি ডাউনলোড করছো কোনো ফাইল, তুমি কোনো ডেটা ট্রান্সফার করছো, তুমি কোনো ব্যাঙ্কিংয়ের সেক্টরে কাজ করছো, প্রত্যেকটা জিনিস তুমি একই সময়ে করতে পারছো। এবং তোমার ওই যে স্ক্রিনটা, সেখানে সমস্ত স্ক্রিনগুলোই খোলা, কিন্তু স্প্লিট ওয়েতে খোলা, তুমি দেখতে পাচ্ছ একই সাথে পুরো জিনিসটা। সো ভার্সেটিলিটি তো থাকতেই হবে, এবং ভার্সেটিলিটি সেই কারণেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। নেক্সট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে প্রিসিশন। প্রিসিশন তো অবভিয়াসলি এখানে কোনো রকম মিসকমিউনিকেশন বা ভুল, এরারের জায়গা খুবই কম থাকে। আমরা দেখবে তোমরা যখন এক্সেল শিটে কম্পিউটারে কাজ করে থাকো, সেখানে ক্যালকুলেশনে আমার মনে হয় না কখনো কোনো মিস্টেক হওয়ার কথা। প্রিসিশন অবভিয়াসলি আইসিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার্স। আর নেক্সট আমরা আসছি কস্ট অ্যান্ড স্টোরেজের ক্ষেত্রে। দেখো, আমরা যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যারে যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইউজ করছি এতগুলো কাজকে একই সাথে করার জন্য, সেটা আইসিটি অবভিয়াসলি এক্সপেন্সিভ তো হবেই। আজকে একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা যখন মোবাইলে ডেটা রিচার্জ করি, আগে তো আমরা টপ আপ ভরতাম কথা বলার জন্য, এখন আমরা সেটা বেসিক্যালি কেউ ভরি না। আমরা সবাই ইন্টারনেটের কতটা রয়েছে, ইন্টারনেট পার ডে, সেটার উপরে বেস করে আমরা এখন আমাদের যে মোবাইলের যে পার মান্থ যেই টাকাটা আমাদের রিচার্জ করতে হয়, সেটা আমরা কিন্তু ভরি। তা আমরা অনেকেই বাড়িতে, ম্যাক্সিমাম মানুষ এখন বাড়িতে ওয়াইফাই লাগিয়ে রেখেছে, এবং সেখানে আনলিমিটেড ইন্টারনেট আমরা পাচ্ছি, এবং তার জন্য আমাদেরকে একটা টাকা দিতে হয়, এবং এটা সত্যি সত্যি খুবই এক্সপেন্সিভ। কিন্তু ওটা যদি আমি না নিই, তাহলে আমি অনেক কাজই করতে পারবো না। আজকে মানুষেরা যে ওয়ার্ক ফ্রম হোম করছে, তার জন্য একটা প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়, ইন্টারনেটের প্রয়োজন হয়। তো তুমি যদি সেই ইন্টারনেটটা না তোমার থাকে, তাহলে তো তুমি কিছুতেই ওই কাজটা করতে পারবে না। তার জন্য তোমাকে তো একটা কস্ট বেয়ার করতেই হবে, যে তোমাকে অত স্পিড দিচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, তো তোমাকে এই এত তাড়াতাড়ি, এত দ্রুত, এত রকমের কাজ একই সাথে তুমি করতে পারছো ঘরে বসে, তো তার জন্য তোমাকে তো একটা কস্ট পে করতেই হবে, এবং সেটা সত্যিই এক্সপেন্সিভ। নেক্সট যেটা, সেটা আসছে স্টোরেজ। এবং দেখো, আমরা যেহেতু গুগলের মধ্যে সমস্ত কিছু আমরা যেরকম হার্ড ডিস্কে সেভ করে রাখি, যেরকম পেন ড্রাইভে সেভ করে রাখি, ঠিক সেরকমই আমরা জানো যে গুগল ড্রাইভে সেভ করি, কেউ কেউ ক্লাউডে সেভ করে রাখে, কারণ সেখানে স্টোরেজটা আনলিমিটেড, সেখানে কখনো স্টোরেজটা ফুল হয়ে যাবে না। তো সেই কারণেই আমাদের ডেটা স্টোরেজ করে রাখতে কিন্তু খুবই সুবিধা হয়। আর লাস্ট হচ্ছে, ইট ফ্যাসিলিটেটস লার্নিং অবভিয়াসলি। কারণ যদি আইসিটি আমরা ইউজ না করি টিচিংয়ের ক্ষেত্রে, আজকে তোমাদেরকে আমি যেভাবে এই ভিডিওসটা প্রেজেন্ট করছি, সেখানেও কিন্তু আমি স্লাইড বানিয়েছি, দেন আমি ভিডিও শ্যুট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো এই প্রত্যেকটা কাজ কিন্তু আমি করতে পারছি শুধুমাত্র আইসিটির জন্য। আইসিটির জন্য তোমরা জানো, অনলাইনে তোমরা ইউটিউব পেয়েছো, আইসিটির জন্যই তোমরা ইউটিউব থেকে বিভিন্নভাবেই তোমরা এই সমস্ত কন্টেন্টগুলো সম্পর্কে জানতে পারছো, বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছো। তো অবভিয়াসলি এটা তো ফেসিলিটেট করছেই লার্নিংকে, কারণ লার্নিংকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আশা করি বুঝতে পারলে যে কীভাবে লার্নিং প্রসেসটাকে, টিচিং লার্নিং প্রসেসটাকে ফেসিলিটেট করছে আইসিটি। নেক্সট আমরা চলে যাব একদমই সহজ একটা কনসেপ্টে, সেটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার। তোমাদের সকলের জানা, আমি খুব ছোট করে এই বিষয়টা তোমাদের সামনে একটু তুলে ধরবো।
কম্পিউটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অপারেশনের বেসিস অনুযায়ী, আর একটা হচ্ছে মানে কোন ডেটা নিয়ে কাজ করছো তার বেসিস অনুযায়ী, আরেকটা হচ্ছে যে সাইজের বেসিস অনুযায়ী। অপারেশনের বেসিসে কিভাবে তুমি ডেটা নিয়ে কাজ করছো সেক্ষেত্রে কম্পিউটারকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা ফার্স্ট হচ্ছে অ্যানালগ কম্পিউটার, সেকেন্ড হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আর থার্ড হচ্ছে হাইব্রিড কম্পিউটার। কোনটা কি আমি আসছি। আর সাইজের বেসিসে মানে কম্পিউটারটা কতটা বড় এবং ছোট সেই সাইজ অনুযায়ী কম্পিউটারকে চারটে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সুপার কম্পিউটার, সেকেন্ড হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, থার্ড হচ্ছে মিনি কম্পিউটার, অ্যান্ড ফোর্থ হচ্ছে মাইক্রো কম্পিউটার, যেগুলোকে আমরা ল্যাপটপ বা আমাদের পার্সোনাল যে কম্পিউটার রয়েছে সেগুলো। এবার আমরা চলে যাচ্ছি ইন ডিটেলে যে আমাদের অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার বা হাইব্রিড কম্পিউটার বলতে কি বোঝায়। দেখো, হোয়াট ইজ অ্যানালগ কম্পিউটার? অ্যানালগ কম্পিউটার হচ্ছে বেসিক্যালি কাজ করছে অ্যানালগ ডেটার উপরে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে অ্যানালগ ডেটাটা কি? অ্যানালগ ডেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটা, এখানে ডিসক্রিটের কোনো অপশান নেই। তো যেই কম্পিউটার একদম প্রথম এই কম্পিউটার কিন্তু শুধুমাত্র অ্যানালগ ডেটার উপরেই কাজ করতে পারতো, তাই জন্য সেই কম্পিউটারকে আমরা বলছি অ্যানালগ কম্পিউটার। পরে এলো ডিজিটাল কম্পিউটার, যেখানে ডিজিটাল ডেটা এবং সেই ডেটাগুলো হচ্ছে সব ডিসক্রিট ডেটা। ওকে, এবং সেখানে প্রথমে একদমই দুটো নাম্বার ছিল, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তোমরা জানো বাইনারি ডিজিট হিসেবে 0 আর 1ই কম্পিউটার বোঝে। সেখানে অন এবং অফ, 0 মানে অন, 1 মানে হচ্ছে অফ, এইগুলোই শুধুমাত্র কম্পিউটার বুঝতো। এবং সেটাই হচ্ছে গিয়ে কিন্তু ডিজিটাল কম্পিউটার। নেক্সট আসছে হচ্ছে হাইব্রিড কম্পিউটার, যেটা কিনা অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারেরই একটা কম্বিনেশন বলতে পারো, যেখানে কন্টিনিউয়াস ডেটাও রয়েছে, যে সেখানে ডিসক্রিট ডেটাও রয়েছে। প্রথমে শুধুমাত্র কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ হতো, তারপরে ডিসক্রিট ডেটা এলো, এবং পরবর্তীতে দুটোকে কম্বাইন করেও কিন্তু একটা নতুন ধরনের কম্পিউটার তৈরি হলো, যার নাম হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এবং এই হাইব্রিড কম্পিউটার অবভিয়াসলি অ্যানালগ কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটারের থেকে অনেক বেশি অ্যাকুরেট, অনেক বেশি তার মেমোরি, অনেক বেশি তার স্পিড কাজ করার ক্ষেত্রে। তো এবং দুটো টাইপের ডেটা নিয়েই কিন্তু কাজ করতে পারে। আশা করি বোঝাতে পারলাম, ভীষণ সহজ। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবার আমরা আসছি সাইজ অনুযায়ী কম্পিউটারকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা দেখতেই পাচ্ছ সুপার কম্পিউটার, 1 সেকেন্ড। সেকেন্ড হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, থার্ড হচ্ছে মিনি কম্পিউটার, আর লাস্টলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। দেখো, সুপার কম্পিউটার যেটা, এটা স্পেসিফিক কিছু পারপাসে, যেরকম ধরো কোনো রিসার্চ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা ওয়েদার ফোরকাস্টের ক্ষেত্রে বা কোনো রকম আর্থকোয়েক সংক্রান্ত স্টাডিজের ক্ষেত্রে আমরা যে ধরনের কম্পিউটারগুলোকে ইউজ করে থাকি সেটা হচ্ছে সুপার কম্পিউটার। এবং সুপার কম্পিউটার অবভিয়াসলি সাইজে বিশাল হিউজ হয়, ওটা কারোর বাড়িতে অবভিয়াসলি থাকবে না, আর ওগুলো খুবই এক্সপেন্সিভ হয়। মেন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটারের থেকে সাইজ অনুযায়ী একটু ছোট, এক্সপেন্সিভ তো বটেই। তবে ওগুলোকে ইউজ করা হতো কখন না, হিউজ ডেটা যখন থাকতো সেই সময় সেগুলোকে কাজে লাগানো হতো। কিন্তু এই মেন ফ্রেম কম্পিউটার কিন্তু বেসিক্যালি তোমার টাইম শেয়ার করতে পারে, ভার্চুয়াল মেমোরি, এগুলো কিন্তু মেন ফ্রেম কম্পিউটারের মধ্যে স্পেশাল ফিচার্স ছিল, যেগুলো সুপার কম্পিউটারের মধ্যে ছিল না। পরে আসলো মিনি কম্পিউটার, এবং মিনি কম্পিউটার কিন্তু একই ব্যাপার, ও কিন্তু সাপোর্ট করছে লার্জ নাম্বার অফ, মনে রাখবে মেন ফ্রেম কম্পিউটার হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে সাপোর্ট করতে পারতো, মিনি কম্পিউটার কিন্তু লার্জ নাম্বার অফ ইউজারকে সাপোর্ট করতে পারে। এবং এই ধরনের কম্পিউটারগুলো ইউজ করা হয় সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, কোনো ডেটা রেকর্ডিংয়ের ক্ষেত্রে। এবং এটা সুপার কম্পিউটার এবং মেন ফ্রেম কম্পিউটারের থেকে একটু হলেও তার পাওয়ার কম, এক্সপেন্সিভের দিক থেকেও অনেকটা কম, এবং এটা অনেক বেশি কম্প্যাক্ট সাইজ অনুযায়ী মিনি কম্পিউটার। আর লাস্টলি যেটা আমরা প্রত্যেকে ঘরে ঘরে দেখতে পাই সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। সেটা হচ্ছে সেখানে স্মল নাম্বার অফ ইউজার অ্যাকাউন্টস থাকে, এবং এগুলোকে খুব সহজেই আমরা এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে পারি, কারণ এগুলো খুবই ছোট হয় এবং ইনএক্সপেন্সিভ তো হয়। মানে ইনএক্সপেন্সিভ বলতে সুপার, এই যে তিন ধরনের কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলোর অনুযায়ী এটা ইনএক্সপেন্সিভ এবং খুবই স্মল দেখতে হয়। এটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি ডেটা রেকর্ডিং করার জন্য, তোমরা সকলেই জানো সেটা। তো আশা করি বুঝতে পারলে।
এবং সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। যখন কম্পিউটার প্রথম এসেছিল তখনই সুপার কম্পিউটার দিয়ে এসেছিল। আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু কম্পিউটারও অনেক বেশি পাওয়ারফুল হয়েছে এবং সাইজে ছোট হয়েছে। এটাই হচ্ছে বিজ্ঞান উন্নত উন্নত হচ্ছে। বিজ্ঞানের দিক থেকে বিজ্ঞান উন্নত হয়েছে, তার জন্য কিন্তু কম্পিউটারও কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে আগের পুরনো কম্পিউটারের থেকে এখনকার যে কারেন্ট কম্পিউটার্সগুলো। সো আশা করি বুঝতে পারলে, এবং আমার মনে হয় না এখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। যদি কোথাও কোনো সমস্যা হওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, জানাতে কখনোই ভুলো না। আমি তোমাদের সেই কোয়েরিজগুলোকে সব সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ডে আমি কিন্তু আসবো কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইসেসগুলো কী কী রয়েছে এবং সেগুলোর ওপরে একটা ভিডিওস তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে এই বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু এই ইনপুট আউটপুট ডিভাইসের যে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অনেকের অনেক ক্লিয়ার ধারণা থাকে না। এবার ক্লিয়ার ধারণাটা তোমাদের কেন দরকার, সেটা দরকার হচ্ছে যে এমসিকিউতে অনেক সময় কিন্তু এগুলোর ওপর বেস করে অনেক প্রশ্ন থাকে। তার জন্যই একটা ইন ডিটেল একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্লিজ চ্যানেলে চোখ রেখো, এবং এই ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওসগুলোকে শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওসগুলো কেমন লাগছে। খুব শিগগিরই আবারও একটা ইম্পর্ট্যান্ট এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।